আমরা আজকে আলোচনা করব হরমোন নিয়ে। আমরা আজকে দুইটা হরমোন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পিজিএফ2 আলফা আর দুই নাম্বার হচ্ছে অক্সিটোসিন। আমাদের লার্জ অ্যানিমেল প্র্যাকটিসে এই দুইটা হরমোনের ব্যাপক ব্যবহার হয়। আমরা আজকে এই দুইটা হরমোন নিয়ে আলোচনা করব। হরমোন আরো আছে, মানে আজকে এই দুইটা নিয়ে আলোচনা করব আর কি। একটা হচ্ছে পিজিএফ2 আলফা আর একটা হচ্ছে অক্সিটোসিন। এই পিজিএফ2 আলফা যেটা, এটাকে প্রোস্টাগ্ল্যান্ডিন বলা হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন বলা হয়। হ্যাঁ, এই পিজিএফ2 আলফা এটাকে লোকাল হরমোন বলা হয়। লোকাল হরমোন। লোকাল হরমোন এই জন্য বলা হয়, লোকাল হরমোন বা প্যারা হরমোন বলা হয়। এই জন্য বলা হয় পিজিএফ2 আলফা হরমোনের যত বৈশিষ্ট্য আছে সবগুলা ফুলফিল করে না। অর্থাৎ একটা হরমোন হইতে গেলে যত বৈশিষ্ট্য লাগে, এই যে পিজিএফ2 আলফার এত বৈশিষ্ট্য নাই। এই জন্য এটাকে প্যারা হরমোন বলা হয়। আর লোকাল হরমোন বলা হয় এই পিজিএফ2 আলফা লোকালি উৎপন্ন হয় এবং লোকালি কাজ করে। এটা একটা সহজ বিষয় যে আসলে একটা হরমোন হইতে গেলে যত রকম বৈশিষ্ট্য লাগে পিজিএফ2 আলফার নাই। এই জন্য প্যারা হরমোন বলা হয়। আর লোকাল হরমোন বলা হয় কেন? যেহেতু এটা লোকালি উৎপন্ন হয় এবং লোকালি কাজ করে, এই জন্য এটাকে লোকাল হরমোন বলা হয়। আচ্ছা, এই যে পিজিএফ2 আলফা বা প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা, এই ওষুধটার সাথে লাংসের একটা মানে যোগসূত্র আছে, ফুসফুস যেটাকে আমরা বলতেছি। অর্থাৎ পিজিএফ2 আলফা যদি আমি কখনো কোনো গরুতে দেই, যদি ওই গরুর লাংসে সমস্যা থাকে তাহলে দেওয়ার কিছু সময় পরে শ্বাসকষ্ট শুরু হবে। এটা প্র্যাকটিক্যাল। এটা আপনি ফিল্ডে অ্যাপ্লাই করলে দেখতে পারবেন। অর্থাৎ আমি একটা গরুতে পিজিএফ2 আলফা দিচ্ছি, যদি ওই গরুটার ফুসফুসে কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে শ্বাসকষ্ট শুরু হবে। তখন আমি বুঝতে পারবো যে এই গরুটার ফুসফুসে সমস্যা আছে। তখন আমাদেরকে ইমিডিয়েট স্টেরয়েড দিতে হবে। আমাকে এই জিনিসটা জানা থাকা লাগবে। একজন প্র্যাকটিশনার বা একজন ডক্টর হিসাবে আমার এই জিনিসটা জানা থাকতে হবে। এখন আমি একটা গরুতে পিজিএফ2 আলফা দিলাম, মালিক আধা ঘন্টা পরে আমাকে ফোন দিয়ে বললো যে আমার গরুটাতে এখন হাঁপাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এখন আমি যদি এটা না জানি বা জানা না থাকে তখন কিন্তু আমি টেনশনে পড়ে যাব। এটা টেনশনে কোনো কারণ না। যদি আমরা স্টেরয়েড দিয়ে দেই এটা আবার ঠিক হয়ে যাবে। এটা কিন্তু অনেকে জানে না, অনেকে মানে ম্যাক্সিমাম ভেট জানে না। হ্যাঁ, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। এটা ফিল্ডে যখনই আপনি হরমোন ইউজ করতে যাবেন এই সমস্যাটা হবে। লাংসের সাথে ইনভলভমেন্ট আছে। অর্থাৎ এই যে পিজিএফ2 আলফা যে মেটাবলিজম হয়, এই মেটাবলিজম প্রক্রিয়ার সাথে লাংসের সংযোগ আছে। এই ইনফরমেশনটা আগে কে কে জানতেন বলেন দেখি এখন, যে পিজিএফ2 আলফার সাথে যে লাংসের ইনভলভমেন্ট আছে এটা খুব গুরুত্বপূর্ণ ইনভলভমেন্ট, এবং ফিল্ডে এই হরমোন অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এই সমস্যা ফেস করতে হবে। মাথায় পানি দিতে পারেন,
যে ইমিডিয়েট মাথায় পানি দিতে পারেন, কিন্তু স্টেরয়েড দিতে হবে। সাপোজ একটা গরুর ল্যামনেস হয়েছিল, ল্যামনেস, এখন একটা গরু পা খোরায়, কারণ পা খোরা যদি হয়, এখন আপনি কি করবেন বা আমি কি করবো, আমি ব্যথানাশক দেব। তো যে গরুতে ব্যথানাশক ব্যবহার করা হয় ওই গরুতে হিট বিলম্ব হবে, অর্থাৎ একটা গরুর ল্যামনেস হয়েছে, গরুটা সাপোজ 20 দিন পরে হিটে আসবে, সাপোজ। এখন এই যে ল্যামনেস হয়েছে একটা গরুর, ওই গরুটা মনে করা হচ্ছে বা ধরা হচ্ছে যেটা 20 দিন পরে হিটে আসবে। এখন ল্যামনেসের কারণে যখন আমি নন স্টেরয়েড ইউজ করলাম ব্যথানাশক, এখন এই গরুটা 40 দিন পরে হিটে আসবে। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে ব্যথানাশক ব্যবহার করার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন বাধাপ্রাপ্ত হয়। এই জন্য প্রোস্টাগ্ল্যান্ডিনের নর্মাল যে ফাংশন বডিতে সেটা বিলম্বিত হবে। অর্থাৎ একটা গরু যে সময়ে হিটে আসার কথা, যদি ওই গরুতে কখনো ব্যথানাশক ব্যবহার করা হয়, এরকম যে না কিছুদিন পরেই হিটে আসবে, এরকম এরকম গরুর ক্ষেত্রে বলা হচ্ছে। এখন আপনি 1 মাস বয়সে বাছুরের ক্ষেত্রে তার এটা প্রযোজ্য না, এটা ওই ধরনের গরুর ক্ষেত্রে প্রযোজ্য যে গরুটা আমি আশা করতেছি যে আমার গরুটা হিটে আসবে। মালিক কিন্তু বলতে পারে যে চাঁদ উঠলেই হিটে আসবে বা একটা ধারণা থাকে। এই ধরনের গরুতে যদি কখনো আমরা নাসিড ব্যবহার করি বা ব্যবহার করা লাগে, সেই গরুতে কিন্তু হিট বিলম্বিত হবে। এটা মনে রাখতে হবে, মনে মানে জানতে হবে আর কি। সেটা যে কোনো ব্যথানাশক হইতে পারে, যে কোনো ব্যথানাশক। আমরা জানি যদি ব্যথানাশকগুলোর মোড অফ অ্যাকশন আমরা দেখি, তারা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসে বাধা প্রদান করে। এই প্রোস্টাগ্ল্যান্ডিনের সাথে সম্পর্ক আছে, এই জন্য হিটটা বিলম্বিত হয়। আমরা এখন ইন্ডিকেশন দেখব। প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা কোথায় কোথায় ব্যবহার করব। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে যে ইনডিউস পার্চুরেশন। ইনডিউস পার্চুরেশন অর্থাৎ আমি যখন আমার সুবিধা মতো সময় বা আমার পেশেন্টের এমন একটা কন্ডিশন হয়ে গেছে যে আমি মনে করতেছি বাচ্চাটাকে আমাকে বের করে নিতে হবে, এই ধরনের ক্ষেত্রে আমি ইনডিউস পার্চুরেশন করব। এবং এই ইনডিউস পার্চুরেশন করার জন্য আমার সবচেয়ে বড় যেটা অস্ত্র সেটা হচ্ছে PGF2 আলফা। PGF2 আলফা ইনডিউস পার্চুরেশন করাবে। আচ্ছা, ইনডিউস পার্চুরেশন আমরা যখন 260 দিন হবে, 260 দিন অর্থাৎ প্রেগনেন্সির 260 দিন থেকে শুরু করে যে কোনো সময় তারপরে, অর্থাৎ মিনিমাম সময় হচ্ছে 260 দিন। এরপর থেকে আমরা যে কোনো দিন 261, 62, 63 যে কোনো মুহূর্তে আমরা ইন্ডিউস করাইতে পারবো। এটার জন্য যে আমার 280 দিন হইতে হবে নট নেসেসারি। অর্থাৎ 260 দিন থেকে শুরু করে তারপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি ইন্ডিউস করাইতে পারবো, ইন্ডিউস পার্চুরেশন। ঠিক আছে। আচ্ছা, এখন একটা গরু বাচ্চা হচ্ছে না, মানে প্রচুর স্ট্রেনিং দিচ্ছে, এরকম একটা কেস আমরা পাইছি যে গরুটার বাচ্চা হচ্ছে না। মালিক আমাকে ফোন দিয়ে বললো যে বাচ্চা হচ্ছে না, আমরা অ্যাটেন্ড করলাম ওখানে। এখন আমরা সর্বপ্রথম যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি, ভালোভাবে বুঝতে হবে
এখন গরু দেখলাম যে বসে খুব কোদ মারতেছে, স্ট্রেনিং দিচ্ছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। এখন আমার আমার কাজ প্রথম যেটা, আমি ভেজাইনা দিয়ে চেক করব, হাত দেব। সর্বপ্রথম আমি সার্ভিক্স চেক করব। এই যে সার্ভিক্স, এইটা হচ্ছে গরুর ইউটেরাসের সার্ভিক্স। আচ্ছা, আমি সার্ভিক্সটাতে হাত দেব। যদি এরকম হয় যে এটা একটা সার্ভিক্স মানে মুখ, এই যে মুখ, এটা এরকম, আমি এরকম চিন্তা করি এটা মুখ। এখন এই মুখটাতে যদি আমার একটা আঙ্গুলও না ঢোকে, মানে আমি সার্ভিক্সে আঙ্গুল ঢুকাচ্ছি, সার্ভিক্সটা টোটালি বন্ধ, একটা আঙ্গুলও যাচ্ছে না, যদি এরকম হয়, এটাকে আমরা বলছি জিরো ফিঙ্গার। জিরো ফিঙ্গার অর্থাৎ আমার একটা আঙ্গুলও যাচ্ছে না, এরকম একটা কন্ডিশন। অথবা এরকম একটা কন্ডিশন পাইলাম যে সার্ভিক্সের ভিতর দিয়ে আমার একটা আঙ্গুল যাচ্ছে, এটাকে আমরা বলছি ওয়ান ফিঙ্গার। তারপরে দেখলাম যে দুইটা আঙ্গুলও যাচ্ছে, এরকমও যদি পাই, টু ফিঙ্গার। তারপরে থ্রি ফিঙ্গার, যে তিনটা আঙ্গুল যাচ্ছে। এখানে ভালোভাবে বুঝতে হবে, আমি সর্বপ্রথম আগে সার্ভিক্স চেক করব। সার্ভিক্সের ভিতর দিয়ে যদি আমার একটা আঙ্গুলও না যায়, তার মানে জিরো ফিঙ্গার। যদি একটা আঙ্গুল যায়, ওয়ান ফিঙ্গার। যদি দুইটা আঙ্গুল যায়, টু ফিঙ্গার। যদি তিনটা আঙ্গুল যায়, থ্রি ফিঙ্গার। যদি এই চারটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন পাই, যে কন্ডিশনই পাই, আমি যা চেক করব, চেক করে যদি এই চারটা কন্ডিশনের যে কোনো একটা আমি পাই, তাহলে আমি ইউজ করব পিজিএফ টু আলফা। অর্থাৎ আমি এই ধরনের কেজে পিজিএফ টু আলফা দেব না অক্সিটোসিন দেব, এটা নির্ভর করতেছে আমার এই চেক করার ওপর। যদি জিরো ফিঙ্গার পাই, পিজিএফ টু আলফা। যদি ওয়ান ফিঙ্গার পাই, পিজিএফ টু আলফা। টু ফিঙ্গার পাইলে পিজিএফ টু আলফা, থ্রি ফিঙ্গার পাইলে পিজিএফ টু আলফা। অর্থাৎ এই চারটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি আমি পাই, পিজিএফ টু আলফা। এই বিষয়টা কি বোঝা গেছে? এইটা কিন্তু খুবই ক্রিটিক্যাল বিষয়, যে বুঝবে না সে কিন্তু ভুল করবে, আলটিমেটলি গরু মারা যাবে। আর সার্ভিক্সের ভিতর দিয়ে যদি আমার চারটা আঙ্গুল যায়, যদি এরকম পাই যে সার্ভিক্সটা এমন সুন্দর বা এমন ভাবে আছে আমার চারটা আঙ্গুল যাচ্ছে ইজিলি, সেই ক্ষেত্রে আমি দেব অক্সিটোসিন। যদি চারটা আঙ্গুল যায়, তখন আমি দেব অক্সিটোসিন। এই জিনিসটা বোঝা লাগবে। আপনারা এই জিনিসটা কে কে বুঝছেন একটু কমেন্ট করেন তো, যে আমি অক্সিটোসিন কখন দেব আর পিজিএফ টু আলফা কখন দেব। এইটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, অনেক গরু মারা যায় এই কারণে যে গরু বাচ্চা হওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করছে, কিছু জানেই না, বোঝে না, অক্সিটোসিন দেয়, এরকম দেয়, কোয়াগ্রা দেয়, অনেক ভেট দেয় না বুঝে। কিছুদিন আগে দেখলাম ডিপিসিতে এটা নিয়ে অনেক আলোচনা হইলো। তার মানে আমি পিজিএফ টু আলফা দেব না অক্সিটোসিন দেব, এটা নির্ভর করতেছে আমার সার্ভিক্স চেক করার উপরে। আসলে সার্ভিক্স কতটুকু খুলছে, এই খোলার উপর নির্ভর করে আমার চুজ করতে হবে এটা পিজিএফ টু আলফা হবে না অক্সিটোসিন হবে। অক্সিটোসিন দেওয়ার শর্ত হচ্ছে দুইটা। অক্সিটোসিন আমি দেব যখন, তার জন্য দুইটা শর্ত প্রযোজ্য। একটা হচ্ছে ফোর ফিঙ্গার, ফোর ফিঙ্গার হইতে হবে, আর একটা পয়েন্ট আছে, এটা আমি অক্সিটোসিন আলোচনায় বলবো। আচ্ছা, এটা কি সবাই বুঝছেন? তাহলে বুঝলে খুবই ভালো, তাহলে অনেকগুলো গরু বাঁচবে, আর না হলে অনেকগুলো গরু মরবে। এখন এই যে ইনডিউস পার্সুলেশন আমরা করাই, যেমন আমি বললাম কি 260 দিন থেকে শুরু। আচ্ছা, এখন দেখি কেস ওয়ান, কেস টু। আচ্ছা, এই কেস ওয়ান, কেস টু। এই কেস ওয়ান যেটা, এই গরুটার প্রেগনেন্সি 260 দিন, আর এই গরুটার প্রেগনেন্সি 290 দিন সাপোজ। আচ্ছা, এখন
এই দুইটা গরুতে আমি ইনডিউস পার্টিশন করাবো, দুইটাতেই আমার প্রয়োজনে, মনে করি নেই দুইটাই অসুস্থ। এখন এটাতেও আমি পিজিএফ টু আলফা দিলাম, এটাতেও পিজিএফ টু আলফা। আচ্ছা, এখন কাজ কোনটা আগে করবে এটা একটা প্রশ্ন। তাহলে মনে রাখতে হবে যে গরুর প্রেগন্যান্সি পিরিয়ড যত বেশি হবে ওই গরুতে পিজিএফ টু আলফা দ্রুত কাজ করবে, আর যে গরুর প্রেগন্যান্সির সময় কম হবে কাজ করবে কিন্তু সময় বেশি নেবে। অর্থাৎ এইটা আমাকে জানা থাকা লাগবে একজন ডক্টর হিসাবে, যে আমি যখন এই গরুতে দেব আশা করি এটা দ্রুত রেসপন্স করবে। কেন? কারণ 290 দিন যখন হয়ে গেছে তার বডি, এই যখন আমি পিজিএফ টু আলফা দেব এই হরমোনটাকে বাইন্ড করার জন্য তার রিসেপ্টর রেডি পজিশনে আছে, এবং বডি থেকে সিগন্যাল আছে এই ধরনের কোনো কিছুর জন্য বাইরে থেকে, যেহেতু বাচ্চা হচ্ছে না বাইরে থেকে এই ধরনের কোনো কিছু সিগন্যাল পাওয়ার জন্য বডি রিসেপ্টর রেডি আছে। কিন্তু যদি আমি এইটার ক্ষেত্রে বিবেচনা করি 260 দিন, যদিও আমরা রোগের কারণে দিচ্ছি বডি কিন্তু এটা জানে না, তখন এটা বাইন্ড করতে সময় লাগবে। মূল বিষয় হচ্ছে এই জায়গাতে যে 260 দিনে যখন আমরা দেব, ন্যাচারালি তো আমরা দেওয়ার কথা না, কিন্তু আমরা কোনো বেকায়দায় বলে দিচ্ছি, কিন্তু বডি এটাকে সহজে রিসিভ করতে চায় না, যদিও করবে সময় লাগবে। এখন আমি যদি না বুঝি, আমি 260 দিনে একটা গরুতে পিজিএফ টু আলফা দিলাম, বললাম যান কালকে সকালের মধ্যে বাচ্চা হবে, কিন্তু আসলে হবে না, বাচ্চাটা হবে আরো একটু সময় নেবে, তখন কি আমার খারাপ লাগবে না? কিন্তু যদি আমি বলে দিই যান এটা আপনার 2 দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, তখন ভালো লাগবে। আর এইটাতে আপনি যে সময় দেবেন তার মধ্যে হয়ে যাবে। 2 নম্বর ইন্ডিকেশন অ্যানেস্ট্রাস, অর্থাৎ যে গাভীগুলো হিটে আসে না সেই ক্ষেত্রে আমরা পিজিএফ টু আলফা ইউজ করব। এই ধরনের গরুতে আমরা পিজিএফ টু আলফা দেবো। দুই ধরনের হরমোন দেওয়া হয়, পিজিএফ টু আলফা দেওয়া হয়, জিএনআরএস দেওয়া হয়। আমরা শুধু পিজিএফ টু আলফা আলোচনায় আছি। আচ্ছা, অ্যানেস্ট্রাস, অ্যানেস্ট্রাসের ক্ষেত্রে বিভিন্ন কারণ আছে, কিন্তু আমরা যদি একটা গরু সব ঠিক থাকে, আমরা শুধু হরমোনাল অংশটা আলোচনা করতেছি, এই ধরনের গরুতে আমরা পিজিএফ টু আলফা দেব। পিজিএফ টু আলফা কোন ধরনের গরুতে দেব? দেখেন, হেইফার, হেইফার কাউ, মানে আমরা একটা হেইপারে আলোচনা করতেছি যে একটা হেইপার কোনোদিনও গরম হয়নি, কোনোদিনও গরম হয় নাই, আর একটা কাউ বাচ্চা দিছে কিন্তু গরম হচ্ছে না। দুইটার ক্লিনিক্যাল ফাইন্ডিংস এক, কি? গরম হচ্ছে না। হেইপার বয়স হয়েছে কিন্তু গরম হচ্ছে না, মালিকের কমপ্লেইন। কাউ বাচ্চা দিছে 3 মাস হয়ে গেছে কিন্তু গরম হচ্ছে না। অর্থাৎ এটা হেইপার, এটা কাউ, দুইটারে বাইরের যে সমস্যাটা গরম হচ্ছে না, কিন্তু দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। এইটা আমাকে আগে বুঝতে হবে যে বাইরের সমস্যাটা এক, যে কি গরম হচ্ছে না, কিন্তু এটা হেইপার, এটা কাউ, এটার মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ যে গরুটা, আচ্ছা আমি আর একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে, এগুলো আলোচনা করলে অনেক আলোচনা। আচ্ছা একটা উদাহরণ দেই, হেইপার 1, হেইপার 2, কাউ। এবার আমি 3টা স্পিসিস নিয়ে আলোচনা করতেছি। হেইপার 1, হেইপার 1টা হচ্ছে এই হেইপার 1 একবারও হিটে আসেনি, একবারও না, একবারও হিটে আসেনি। আচ্ছা, তাহলে হেইপার 1টা কি? সে একবারের জন্য হিটে আসেনি, বয়স হয়েছে। আচ্ছা, হেইপার 2 এ একবার হিটে এসেছিল, একবার হিটে এসেছিল, মালিক
তাকে এআই করাইছে, কিন্তু সে কনসেপ্ট করেনি, অথবা একবার হিটে আসছিল মালিক কোনো কিছুই করেনি, সে এমনিতেই বসে গেছে। এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, খুবই সেন্সিটিভ বিষয়। আর কাউ কোনটা? কাউ যেটা যেটা একাধিকবার বাচ্চা দিছে, তার মানে সে হিটে আসছিল, হিটে না আসলে তার বাচ্চা দেবে না। আচ্ছা, আর একবার বলি, এইবার 1 সে একবারের জন্য হিটে আসেনি। এইবার 2 সে একবার হিটে এসেছিল, মালিক এরকমও হইতে পারে তাকে সার্ভিস দিছে, প্রেগনেন্ট হয়নি, অথবা হিটটা বসে গেছে এরকম। আর কাউ একাধিকবার বাচ্চা দিছে। এখন তিনটারে একই সমস্যা, হিটে আসতেছে না। এইবার মালিক আপনার কাছে আসছে, হিটে আসে না। এইবার অ্যানেস্ট্রাস 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 অর্থাৎ এই তিনটারে বাইরের লক্ষণটা এক। এখন আপনাকে একটা হরমোনাল থেরাপি দিতে হবে। আপনি মনে করেন বাইরে থেকে সবকিছু ঠিক আছে, এখন আমি হরমোন দিয়ে আমার সলিউশন আনতে হবে। এখন একটা কথা মনে রাখতে হবে যে বাইরে থেকে লক্ষণটা কিন্তু এক, অ্যানেস্ট্রাস অ্যানেস্ট্রাস অ্যানেস্ট্রাস। এখন আপনাকে একটা ট্রিটমেন্ট দিতে হবে। এখন আমাদেরকে যেটা মনে রাখতে হবে, যে বকনা, যে গরু বা যে বকনা যেটাই বলি, একবার হিটে এসেছিল, তারপর থেকে আর হিটে আসতেছে না, তার জন্য এই ধরনের গরু বা এই ধরনের বকনার ক্ষেত্রে প্রথম লাইন অফ ট্রিটমেন্ট হবে পিজিএফ2 আলফা। পিজিএফ2 আলফা। তার মানে আমি আর একবার বলি, যে বকনা একবার হিটে আসছিল, আসার পরে তাকে প্রজনন করা হয়েছে অথবা হয় নাই, বসে গেছে, অথবা যে গাভী একবার বাচ্চা দিছে, দেওয়ার পর আর হিটে আসতেছে না, ওই ঘুরে ফিরে একই কথা, এই ধরনের ক্ষেত্রে প্রথম ট্রিটমেন্ট হবে পিজিএফ2 আলফা। আর যে বকনা কোনোদিন হিটে আসে নাই, তার জন্য হবে জিএনআরএস। তাহলে পিজিএফ2 আলফা দেবো না জিএনআরএস দেবো, সেটা নির্ভর করতেছে আমার এই কন্ডিশনটার উপরে। আর একবার বলি, এটা মনে রাখতে হবে, যে বকনা জীবনে একবার হিটে আসছে, তারপরে আর হিটে আসতেছে না, তার জন্য পিজিএফ2 আলফা। যে গাভী বাচ্চা দিছে, হিটে আসতেছে না, তার জন্য পিজিএফ2 আলফা, হিটে আনানোর জন্য। আর যে বকনা জীবনে বাচ্চাই দেয়, মানে হিটে আসে নাই, তার জন্য হচ্ছে জিএনআরএস। এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন এই পিজিএফ2 আলফা দেওয়ার একটা পদ্ধতি আছে। যেমন আমি একটা গাভী গরম হচ্ছে না, তার সবকিছু ঠিক আছে, বাইরের হেলথ ঠিক আছে। আচ্ছা, এখন আমি তাকে হরমোন দেবো, তাকে আমি পিজিএফ2 আলফা দেবো। আচ্ছা, পিজিএফ2 আলফা দেবো ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম দিন, আর 11তম দিন। তাহলে আমরা পিজিএফ2 আলফা দেওয়ার সময় নিয়মটা মনে রাখবো, প্রথম দিনে দেব, এবং প্রথম দিনটা সহ কাউন্ট করব, ওই দিন থেকে ওই দিন কাউন্ট সহ 11তম দিনে আর একবার দেব। ঠিক আছে, এটা বোঝা লাগবে, না হলে কিন্তু ট্রিটমেন্ট উল্টাপাল্টা হয়ে যাবে। তারপরে আমি আজকে যে গরুকে দেবো, আজকের দিনটা সহ, এটা অনেকে 0 ডে বলে, আপনি 0 ডে ধরতে পারেন, হিসাবে একই, 0 ডে, অর্থাৎ প্রথম দিন বা 0 ডে। আচ্ছা, এখন দিলাম। এখন একটা গরুতে আমি আজকে দিলাম, মানে ফার্স্ট ডে, প্রথম দিনে আমি পিজিএফ2 আলফা দিলাম, তাহলে নেক্সট ডোজ হচ্ছে আবার 11তম দিনে। এখন প্রথম দিন দেওয়ার পরে ওই গরুটা পরের দিনে গরম হয়ে গেছে, কথার কথা। অর্থাৎ এরকম যদি হয় যে আমি ইঞ্জেকশন দিছি, দেওয়ার ওই 11 দিনের মধ্যেই গরম হয়ে গেছে, তখন আমি কি করব? তখন যখন আপনি গরম বুঝতে পারবেন, তার 16 ঘন্টা বা 24 ঘন্টা, যেটা নর্মাল নিয়ম, ওই সময়ের মধ্যে আপনি এআই করাইতে হবে। এটা ভালো করে বোঝেন আগে। আপনি প্রথম ডোজ দিছেন, দেওয়া নেক্সট ডোজ হচ্ছে 11তম দিনে, কিন্তু এই গরুটা প্রথম ডোজ দেওয়ার পর এবং দ্বিতীয় ডোজ দেওয়ার আগেই গরম হয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয় ডোজ পর্যন্ত যাওয়া লাগে নাই। তখন করণীয় হচ্ছে, যখন আপনার গরুটা গরম হয়েছে,
সেই সময়টা থেকে 12 বা 16 ঘন্টা পর আপনাকে এআই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এরকম হয় যে প্রথম ডোজ দিছি, আবার 11তম দিনেও আবার দিছি, এইবার 11তম দিনে দেওয়ার পরে সাথে সাথেই গরম হয়েছে বা একদিন পরে গরম হয়েছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে 11তম দিনে আপনি দিছেন, 11তম দিনে আপনি ইঞ্জেকশন দিছেন, দুইটা শর্ত এখানে ভালো করে মনে রাখতে হবে। 11তম দিনে দিয়া দিছেন ইঞ্জেকশন, এখন সে যদি 1 ঘন্টা পর গরম হয় বা একদিন পর গরম হয়, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে 11তম দিনে ইঞ্জেকশন দেওয়ার পর যে সময় ইঞ্জেকশন দিছেন তার 48 ঘন্টা পরে এই করতে হবে। 11তম দিনে ইঞ্জেকশন দেওয়ার পর সে কত সময় পর গরম হইল সেটা মুখ্য বিষয় না, বা গরম হইল কি হইল না সেটাও মুখ্য বিষয় না। 48 ঘন্টা পর আমাকে বীজ দিতে হবে, অর্থাৎ সার্ভিস দিতে হবে। এই 48 ঘন্টা পর যে আপনি বীজ দিলেন বা এআই করলেন, এই ওই সময় থেকে আবার 24 ঘন্টা পর আর একবার দিতে হবে। এটা ভালো করে বোঝেন, নাহলে কিন্তু সব উলট পালট হয়ে যাবে। অর্থাৎ আরেকবার বলি, আপনি 11তম দিনে ইঞ্জেকশন দিছেন, দিয়ে মনে করেন আপনার গরু গরম হয় নাই, মনে করেন, তাহলে তাও নিয়ম হচ্ছে 11তম দিনে ইঞ্জেকশন দেওয়ার 48 ঘন্টা পর বীজ দিতে হবে, গরু গরম হোক বা না হোক বীজ দিতে হবে। এই যে 48 ঘন্টা পর দিলেন, প্রথম বীজটা যখন দিলেন তার 24 ঘন্টা পর আরেকবার দিতে হবে। গরু বাইরে থেকে গরম হোক বা না হোক আপনাকে দিতে হবে। ভেট সৈকত আহমেদ, আপনার প্রশ্ন বুঝি নাই। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ফিক্সড টাইম ইনসেমিনেশন। এই যে 48 ঘন্টা পর এবং 72 ঘন্টা পরে দেওয়া হইলো, এইটাকেই বলা হয় ফিক্সড টাইম ইনসেমিনেশন। অর্থাৎ এই যে ফিক্সড টাইম ইনসেমিনেশন বলা হয়, এইটা হচ্ছে ফিক্সড টাইম ইনসেমিনেশন, এটাকে বলা হয় ফিক্সড টাইম ইনসেমিনেশন। ভেট সৈকত আহমেদ ভাই, আপনি লিখছেন এত কেন, মানে প্রশ্নটা বুঝিনি, প্রশ্নটা আরেকবার করেন। ফিক্সড টাইম ইনসেমিনেশন, আর যখন একটা বকনা হিটে আসছিল কি আসে নাই, যখন কনফিউজ, মালিক নিজেও যায় না, তখন 2 ধরনের হরমোন ব্যবহার করা হয় একই সাথে। আমি যে ক্লাসে জিএনআরএস আলোচনা করবো ওই তখন আবার বিষয়টা তুলবো আর কি। তাহলে আমরা প্রথম দেখলাম ইনডিউস পার্চুরেশন, অ্যানেস্ট্রাস, তারপরে পায়োমেট্রা। পায়োমেট্রাতে কি হয়, জরায়ুর মুখটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ জরায়ুর মুখ খোলার জন্য আমরা তখন পিজিএফ টু আলফা সাজেস্ট করি। এটা একটা সাপোর্টিভ ড্রাগ হিসেবে কাজ করে, অর্থাৎ জরায়ুর যে কোনো সমস্যায় দ্বিতীয়বার আবার এআই কেন করলাম, দ্বিতীয়বার এআই আবার কেন করলাম, এই জন্য যেটা একটা প্রোটোকল ফিক্সড টাইম ইনসেমিনেশন। যখন আমরা যখন 11তম দিনে ইঞ্জেকশন দেই, এই 11তম দিনে ইঞ্জেকশন দেওয়ার পর 72 ঘন্টা পর্যন্ত সার্ভিক্সের মুখ খোলা থাকে। 72 ঘন্টা পর্যন্ত সার্ভিক্সটা আমার ওপেন থাকে। এই সার্ভিক্স যতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে, এই জন্য টাইমিংটা এইভাবে করা হয়েছে। অর্থাৎ
11তম দিনে ইনজেকশন যখন আমি দেব, তার 48 ঘন্টা পর প্রথম সিমেন্টটা আমরা দেবো। কেন দেবো 48 ঘন্টা পর? কারণ সম্ভাব্য ওই সময়টাকে ধরা হয় ওভুলেশনের উপযুক্ত টাইম। ওই সময়টাকে, এটা যারা প্রোটোকলটা ফিক্সড করছে তারা হয়তো এটা রিসার্চ করেই পাইছে। আবার 48 ঘন্টা পর দেওয়ার পর দেখা গেছে 24 ঘন্টা পর আবার অনেক গাভীতে আবার ওভুলেশন হয়, অর্থাৎ সেটাও যাতে মিস না হয় তখন আবার 24 ঘন্টা পর দেওয়া হয়, অর্থাৎ দুইবার দিতে হয়। এগুলো সম্ভাব্য কারণ, এগুলো এক্সাক্ট কোনো কারণ না। 24 ঘন্টা পর হরমোন দিতে হবে নাকি বীজ দিতে হবে? 24 ঘন্টা পর আবার বীজ দিতে হবে। 11তম দিনে ইনজেকশন দেওয়ার পর ওই সময় হতে 48 ঘন্টা পরে বীজ দিতে হবে। প্রথম বীজ দিলেন, দেওয়ার পর আবার 24 ঘন্টা পরে আবার বীজ দিতে হবে। এটা কি মানে অনেকের মাঝে কনফিউশন, অনেকে ক্লিয়ার হয়েছেন? যারা যারা ক্লিয়ার হয়েছেন একটু কমেন্ট করেন, তখন তো বোঝা যাবে বিষয়টা যে কারা কারা ক্লিয়ার হইলেন আর কারা কারা কনফিউশনে আছেন। এফটিআই তে কনসেপশন রেট কত? কনসেপশন রেট অনেক ভালো, অনেক বেশি। এফটিআই তে কনসেপশন রেট আরো বেশি হবে যদি ভেডরা এআই করতো। ভেডরা যদি আমরা এআই করতাম তাহলে আরো বাড়তো, কারণ এআইটা এই যে কনসেপশন রেটটা অনেক বিষয়ের উপর নির্ভর করে। যেমন আমি একটা উদাহরণ দেই, একটা উদাহরণ, এরকম অনেক উদাহরণ আছে, একটা দেই শুধু। যেমন সাপোজ এটা হচ্ছে আমার আমি একটা ওভারির একটা মানে ইয়ার্ড করলাম, এই দুইটা হর্ন, এটা হচ্ছে আমার হর্ন, হ্যাঁ, মানে পেয়ার্ড হর্ন, এটা একটা হর্ন, এটা একটা হর্ন। আচ্ছা, যে গরুটা কনসেপ্ট করবে সেটা ন্যাচারাল হিটে হইতে পারে বা আমরা ওই যে হরমোন দিয়ে যেটা হিটে আসে। যে গরুটা কনসেপ্ট করবে ওই গরুটার যখন আপনি এআই করতেছেন তখন বোঝা যাবে কিরকম। ওই হর্ন দুইটা হোমোজেনাস হবে, অর্থাৎ হর্ন দুইটা একই সমান বোঝা যাবে। আপনি যখন পালপেশন করবেন এটা স্পষ্ট ইজিলি হলে মানে দিনের আলোর মতো বোঝা যাবে যে আপনি যখন হর্ন দুটো ধরছেন হর্ন দুটো হোমোলেগাস, অর্থাৎ হর্ন দুইটা সমান হয়ে গেছে। মানে একটা হর্ন থেকে আর একটা হর্ন কোনোভাবেই আপনি ইয়ে করতে পারতেছেন না যে কোনটা ছোট কোনটা বড় বোঝা যাচ্ছে না। এটাকে বলে হোমোলোগাস কন্ডিশন। অর্থাৎ যখন দুইটা হর্ন হোমোজেনাস হয় তখন 100% এটা কনসেপ্ট হবে, অর্থাৎ ওই সময়টা ওভুলেশন হয়ে গেছে, এখন আপনি দিলেই হয়ে যাবে। এখন এটা কি আমি নন ভেটকে বোঝাইতে পারবো বা আমি তাকে ব্রিফ করব যে ভাই এই কন্ডিশন দেখ? এটা সম্ভব না। তারা ঢিল ছুঁড়ে অন্ধকারে অন্ধকারে, এটা প্রাকৃতিক ঘটনার মাধ্যমে এটা হয়। আর আমরা যেটা যদি করতাম আমরা কিন্তু জেনে বুঝে করতাম। কোনো ভেট যদি তার কল বাড়াইতে চায়, ফিল্ডে তার গ্রহণযোগ্যতা বাড়াইতে চায়, তাকে এআই করতে হবে। কারণ 1 বছর সে যদি এআই করে তার মার্কেট প্রতিষ্ঠিত হবে। আজকে আমি একটা ইউট্রাইন পোলাপস কারেকশন করে আসছি। আচ্ছা, আমি আজকে একটা ইউট্রাইন পোলাপস কারেকশন করছি সকালবেলা, অনেক বড় গাভী, 28 লিটার দুধ দেয়। আচ্ছা, এই গাভীটাতে আমি কারেকশন করার পর অ্যান্টিবায়োটিক দিছি, ব্যথানাশক দিছি, আমি কিন্তু তার সাথে পিজিএফ টু আলফা দিছি। কেন দিলাম পিজিএফ টু আলফা? তার মানে এগুলো হচ্ছে নন স্পেসিফিক ব্যবহার, একজন সার্জনকে এটা বুঝতে হবে যে কেন লাগবে কিনা। কেন দিলাম? কারণ আমি যখন ইউট্রাইন প্রোলাপসে হ্যান্ডেল করি ওই সময় প্রচুর ব্লিডিং হয়েছে বা জরায়ুটা যখন বাইরে আসছিল তখন অনেক ময়লা লাগছে। এখন এগুলা কিন্তু জরায়ুর ভিতরে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি পিজিএফ টু আলফাটা এই জন্য দিলাম যাতে এর মুখটা কিছুদিন আরো খোলা থাকে, যাতে আমার ভিতরের বা বহিরাগত যে পার্টিকেলগুলো এগুলো যাতে ইজিলি বের হয়ে আসতে পারে। এটা হচ্ছে আপনার একটা, যখন আপনি এগুলো বুঝতে পারবেন তখন আপনি পিজিএফ টু আলফার নানাবিধ ব্যবহার আপনি করতে পারবেন। এগুলো নন স্পেসিফিক ব্যবহার। রিপিট ব্রিডিং এ ব্যবহার আছে। এখন এগুলো আপনার আবার একটা গরু হিটে আসার পরে তার লক্ষণের উপরে এগুলো হরমোনের ব্যবহার আছে। এগুলো আমি জিএনআরএস এর বেলা আর একটু বলবো আর কি, এগুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা হয়ে যাচ্ছে, এগুলো অনেকের মাথায় মনে হয় ঢুকতেইছে না। আচ্ছা, এখন পিজিএফ টু আলফা, এই যে পিজিএফ টু আলফা এটা কাজ করে মূলত
কর্পাস লুটিয়ামের ওপর। পিজিএফ টু আলফা কর্পাস লুটিয়ামকে লাইসিস করে। কর্পাস লুটিয়ামকে লাইসিস করলে প্রোজেস্টেরন রিলিজ বন্ধ হয়, তখন আসলে প্রেগনেন্সিটা ফল করে, অর্থাৎ বাচ্চা হয়। এটা হলো একটা ন্যাচারাল মেকানিজম। পিজিএফ টু আলফা কর্পাস লুটিয়ামে লাইসিস করে দেয়, কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন রিলিজ করতো, সেটা বন্ধ হয়ে যায়, আলটিমেটলি তখন বাচ্চাটা বের হয়ে আসে, প্রেগনেন্সিটা ফল করে। আচ্ছা, এখন একটা গাভীর ওজন 500 কেজি, সাপোজ একটা কাউ এর ওজন 500 কেজি। আচ্ছা, একটা কাউ এর ওজন 100 কেজি। আচ্ছা, এটাও একটা কাউ। আর একটা গোট, এর ওজন হচ্ছে সাপোজ 20 কেজি। অর্থাৎ তিনটার ক্ষেত্রে যদি আমি পিজিএফ টু আলফা দেই, তিনটার ক্ষেত্রে সমান কাজ করবে না, এইটা জানা লাগবে। পিজিএফ টু আলফা ব্রিড যত বড় হবে ওইটাতে কাজ করবে বেশি দ্রুত। কারণ ব্রিড যত বড় হবে তার জরায়ুতে কর্পাস লুটিয়াম তত বেশি। অর্থাৎ একটা গরু যত বড় হবে তার জরায়ুতে অধিক বেশি পরিমাণ কর্পাস লুটিয়াম থাকবে। অর্থাৎ কর্পাস লুটিয়াম যেখানে বেশি থাকবে সেখানে কাজটা বেশি হবে, এখানে কম থাকবে, গোটে একেবারেই কম থাকবে। অর্থাৎ কেউ যদি ছাগলে পিজিএফ টু আলফা ব্যবহার করে, এক্ষেত্রে রেজাল্টের সম্ভাবনা হবে, কিন্তু খুব স্লো এবং কম হবে। মেকানিজম ওইটাই, যে অ্যানিমেলে যত বেশি কর্পাস লুটিয়াম থাকবে তার ওখানে তত বেশি কাজ হবে। এই জন্য ডোজ দেখি, যদি কাউ হয়, সেটা দেশি কাউ হোক বিদেশি কাউ হোক, 2 ml পার এনিমেল। আচ্ছা, আর যদি আমরা এটা কাউকে বললাম, আর যদি গোটে দেই, গোটে বেশি নেই, এটা 0.5 দিলে, 0.5, কারণ এটা তো কর্পাস লুটিয়াম বললামই তো নাই। আচ্ছা, এটা গোট আর এটা হচ্ছে কাউ। আচ্ছা, এখন এই ডোজটা কিছু ব্যতিক্রম করতে হবে, এই ডোজে অনেক সময় হবে না। এখন আমরা কি করব, গোটে ঠিকই থাকবে, গোটে আমরা ডোজ বাড়াবো না। যদি আমরা অনেক সময় বড় গাভী দেই, বড় গরু পাই না, তখন আমরা 3 ml দেবো, 3 ml দেবো ইন্ট্রামাসকুলার। অর্থাৎ আমরা 1 ml বাড়াই দেবো, বেশি বাড়াবো না, কারণ বেশি বাড়ালে আবার শ্বাসকষ্ট হবে, যদি লাংস তার টলারেট করতে না পারে। 3 ml দিলেও সমস্যা হইতে পারে, 2 ml দিলেও হইতে পারে, 3 ml আমরা বাড়াবো না, এর বেশি বাড়াবো না। অর্থাৎ যদি যদি আমি, সেটা যে কোনো কেজে হইতে পারে, আপনি যদি অ্যানাস্টাসিও দেন 3 ml দিতে পারেন সর্বোচ্চ, এটা যদি বড় গাভী হয়। এখন দেশি গরুতে 2 ml এর বেশি দেওয়া যাবে না। এখন আপনি যদি ড্রাগ চুজ করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। যেমন এমনও আছে গরু 5 ml দিচ্ছে, 6 ml দিচ্ছে, তারপরও কাজ হয় না, আবার 2 ml দিলেই কাজ হয়, এটা আপনাকে বোঝা লাগবে। যেমন এবার ট্রেড নেম বলি, সবচেয়ে ভালো কাজ করে, মানে যেটা আপনার কখনো নিরাশ করবে না, সবচেয়ে ভালো কাজ করে রেমে প্রোস্ট। এটা আপনি দিতে পারেন, এটা আপনাকে সবচেয়ে ভালো কাজ করে। হ্যাঁ, এটা বেঙ্গল কোম্পানি, বেঙ্গল রেমেডিস। আমি এই ওষুধটার ব্যবহার না জানার কারণে অনেক গরু মারছি, কাজ হয় না, তখন সিজার পারতাম না, তো মুখ খোলাইতে পারিনি। বেঙ্গল রেমেডিস, এটা 2 ml প্যাক সাইজ হয়, দিবেন, খুব ভালো কাজ করে, কখনোই আপনাকে নিরাশ করবে না। এখন আর একটা নতুন আছে বাজারে, কেমপ্রো, এটাও ভালো কাজ করে, দেখতে পারেন। কেমপ্রো, এটাও 2 ml, এটা 2 ml প্যাক সাইজ হয়, কেমিস্ট। বাজারে অনেক কোম্পানির আছে। হ্যাঁ, এই যে রেমে প্রোস যেটা, এটা দেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনার ইনশাল্লাহ বাচ্চা হয়ে যাবে, অর্থাৎ 24 ঘন্টা পার হবে না। আপনি এখন ইঞ্জেকশন দেবেন, কালকে ওই সময়ের মধ্যে বাচ্চা হবে, রেমে প্রোস্ট। হ্যাঁ,
আমি অনেক গরু আমার হাতে মারা গেছে, শুধুমাত্র আমি জরায়ুর মুখ খোলাইতে পারিনি, তখন আমি এই ওষুধটার ব্যবহার জানতাম না। যেভাবে হোক আল্লাহ জানাইছে, পরে আর আমার ওই সমস্যা হয়নি। আগে তো এগুলোর দাম ছিল 70 টাকা, এখন 100 টাকা করছে। 2 ml এর দাম 100 টাকা। ইন্ট্রামাসকুলার দিতে হয়। এটা ঘাড়ের মাংস দেওয়া যাবে, পিছনের মাংস দেওয়া যাবে। আমি পিছনের মাংসে দেই, যদিও লিটারের সাথে ঘাড়ের মাংসে উল্লেখ করে, কিন্তু আমি কখনো ঘাড়ের মাংসে দেইনি, আমি পিছনের মাংসে দেই। কাজ হয়েছে। এটা হচ্ছে মোটামুটি আমার PGF2 আলফার আলোচনা শেষ। এবার আমি অক্সিটোসিনে যাচ্ছি। অক্সিটোসিনে আলোচনাও শেষ করে দিছি। এখন শুধু আচ্ছা, অক্সিটোসিন এটাকে লাভ হরমোন বলা হয়। লাভ হরমোন এই জন্য বলা হয়, মানে বাচ্চা বের করে দেওয়ার জন্য অনেকগুলো হরমোন কাজ করে, তার মধ্যে ফিনিশিংটা দেয় অক্সিটোসিন। তো যখন বাচ্চাটা বের হয়, তখন মা আর নবজাতকের মধ্যে একটা ভালোবাসার সূত্রপাত হয়, বা বাচ্চাটা দেখে অনেক মানুষ ভালোবেসে ফেলে, আমরা যারা আত্মীয় স্বজন আছি। তো এই যে একটা সামগ্রিক পরিস্থিতি ক্রিয়েট হয়, এইটার ভূমিকা স্বরূপ তাকে লাভ হরমোন বলা হয়। মানে এক কথায় এই হরমোনটার কারণেই ভালোবাসার সূত্রপাত হচ্ছে আর কি। আচ্ছা, এই অক্সিটোসিনটা স্মুথ মাসেলে কাজ করে, আডারের স্মুথ মাসেল, ইউটেরাসের স্মুথ মাসেলে কাজ করে। এই অক্সিটোসিনের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটাকে যদি কেউ নর্মাল ডোজে দেয় কাজ করবে। নর্মাল ডোজ অর্থাৎ একটা গরুতে যদি আপনি তাকে নর্মাল ডোজে দেন কাজ করবে। যখন আপনি ওভার ডোজ দিবেন, ওভারডোজ দিলে সে আর কাজ করবে না। অর্থাৎ যদি কেউ মনে করে যে আমি অক্সিটোসিনটাকে একটু ওভারডোজ দিয়ে কাজ করাবো, তখন আর কাজ করবে না। আপনি যত ডোজেই দেন, ওভার হয়ে গেলে সে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সে বডিতে বাইন্ড হবে না, কাজও করবে না, সেটা বুঝতে পারে। যেহেতু হরমোনকে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার আর কি, বাইন্ড হবে না, কাজ করবে না। নর্মাল ডোজ দেবেন, ভালো কাজ করবে। নর্মাল ডোজে এই জন্য অক্সিটোসিনের ক্ষেত্রে বলা হয় অল্প অল্প করে দেন, আধা ঘন্টা পর পর দেন, তখন ভালো কাজ করবে। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আমি আধা ঘন্টা পর পর না দিয়ে একবারে অধিক পরিমাণে দেই, তখন আর কাজ করবে না। অক্সিটোসিন, এবার আমরা অক্সিটোসিনের ইন্ডিকেশন দেখি। হ্যাঁ, অক্সিটোসিন দেওয়ার জন্য দুইটা শর্ত আমি বললাম একটু আগে। একটা শর্ত হচ্ছে 4 ফিঙ্গার হইতে হবে, অর্থাৎ জরায়ুর মুখ যদি 4 আঙ্গুল খোলে, জরায়ুর মুখের ভিতর যদি আমার 4টা আঙ্গুল ইজিলি যায়, তখন আমি অক্সিটোসিন দেব। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে বাচ্চার পজিশন নর্মাল থাকতে হবে। আচ্ছা, তাহলে দুইটা শর্ত কি? সার্ভিক্সের মুখ 4 আঙ্গুল পর্যন্ত খোলা থাকতে হবে, আর দ্বিতীয় উইথ নর্মাল প্রেজেন্টেশন, অর্থাৎ বাচ্চার পজিশনটা নর্মালি প্রেজেন্ট থাকতে হবে, যে নর্মাল যে সব থাকে পজিশন। এখন ওই যে 4 আঙ্গুল খুলছে, ওই অবস্থায় আপনি হাতটা প্রেস করে ঢুকাইতে হবে 4 আঙ্গুল দিয়ে, কাছাকাছি বাচ্চাটা আছে কিনা, বাচ্চার পজিশনটা অ্যাটলিস্ট কনফার্ম হইতে হবে। এখন আপনার কাছে যদি মনে হয় যে মোটামুটি পজিশন ওকে, সব ঠিক আছে, তখন আপনি অক্সিটোসিন দেবেন। কারণ কি? কারণ অক্সিটোসিন দেওয়া মাত্রই প্রেসার ক্রিয়েট হবে জরায়ুতে। আপনি যখন, এটা একটা জরায়ু, ঠিক আছে, এই বাচ্চার পা আছে এই সামনে, এইটা পা, লেগ, এটা বাচ্চার লেগ, কিন্তু মাথাটা আছে এই দিক, মনে করেন এটা হেড, বাচ্চার হেডটা এই দিক। এটা বোঝেন, ফর এক্সাম্পল আপনি একটা জরায়ু হাত ঢুকে দেখেন পা আছে, কিন্তু মাথাটাও বাঁকে গেছে, এটা নর্মাল প্রেজেন্টেশন হইলো। এখন এই গরুতে যদি আপনি অক্সিন দেন, আপনি অক্সিন দিলেন, আচ্ছা অক্সিন দিয়েছেন,
এখন অক্সিজেন দিয়ে জরায়ুতে প্রেসার ক্রিয়েট করলো, তাহলে তখন বাচ্চার মাথা তো এই দিক দিয়ে ফাটে বের হয়ে যাবে, তখন গরু তো আর মারা যাবে, বাচ্চাও মারা যাবে, গরুও মারা যাবে। তার মানে কি, নর্মাল প্রেজেন্টেশন যদি মাথাটা এইখানেই থাকতো কাছাকাছি, তখন দিলে বের হয়ে আসতো। অর্থাৎ সম্ভাব্য নর্মাল প্রেজেন্টেশনটা কনফার্ম হইতে হবে, না হলে কিন্তু বাচ্চাও মারা যাবে, গরুও মারা যাবে। আর নর্মাল প্রেজেন্টেশন কি কি এগুলো আমরা জানি, থিওরিটিক্যাল বিষয়, এটা আপনি দেখে নেবেন যে বাচ্চার পা এবং মাথার পজিশনটা কিরকম হবে, ব্রিজ পজিশন, বিভিন্ন পজিশন আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, হ্যাঁ, এগুলো দেখতে হবে আর কি। অর্থাৎ যদি আপনি কনফার্ম হইতে না পারেন যে নর্মাল প্রেজেন্টেশন আছে কিনা, তাহলে অক্সিটোসিন দিবেন না। এখন ফিল্ডে অক্সিটোসিন দিয়ে ডেলিভারির সংখ্যাটা খুবই কম। চার আঙ্গুল যখন খুলবে, হাত ঢুকে বাচ্চা হাত দিয়ে বের করে নেবে, ডিস্টোকিয়া হ্যান্ডেল করতে হয়, এগুলা অক্সিটোসিন দেওয়ার টাইম এখন শেষ। আচ্ছা, তাহলে ইন্ডিকেশন দেখি। ইন্ডিকেশন কি? এক নম্বরে ডিস্টোকিয়া। ডিস্টোকিয়ার শর্ত দুইটা মনে রাখতে হবে, যে একটা গরু বাচ্চা হচ্ছে না, ডিস্টোকিয়া মানে কিন্তু সব ডিস্টোকিয়া না, ফোর ফিঙ্গার, চার আঙ্গুল খুলছে কিনা, নর্মাল প্রেজেন্টেশন আছে কিনা, এই অর্থে ডিস্টোকিয়া। এই দুইটা কন্ডিশন থাকলে আপনি অক্সিটোসিন দিবেন। যদি বুঝতে না পারেন তাহলে দিবেন না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে পোস্ট পার্টাম হেমোরেজ, অর্থাৎ বাচ্চা হওয়ার পরে জরায়ু থেকে যখন ব্লাড আসে অধিক হারে, হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে, তারপরে জরায়ু থেকে ব্লাড আসতেছে, তখন আপনাকে অক্সিটোসিন দিতে হবে, দিলে ব্লাডটা বন্ধ হয়ে যাবে। অথবা যেমন আমরা যারা সিজার করি, সিজারিয়ান সেকশন, আমরা করি, এই সিজারিয়ান সেকশন করার সময় যদি অনাকাঙ্ক্ষিত ব্লিডিং হয়, হিউজ ব্লিডিং শুরু হয়, তখন অক্সিটোসিন দেওয়া হয়। অর্থাৎ ডিউরিং দ্য টাইম অফ সিজারিয়ান সেকশন যদি খুব বেশি ব্লিডিং হয় তখন আমরা দিই, অথবা যদি পোস্ট পার্টাম হেমোরেজ হয় তখন আপনি দেবেন। 3 নম্বরে অ্যাগালাক্সিয়া, অর্থাৎ যখন লেট ডাউন মিল্ক, অর্থাৎ একটা গাভীতে যখন দুধ কম আসে, তখন আপনি সাময়িক দুধ নামানোর জন্য দিতে পারেন। অক্সিটোসিন দেওয়া মাত্রই আর্টারে প্রেসার ক্রিয়েট হবে, তখন কিছু পরিমাণে দুধ বাড়বে, সাময়িক সময় কিছু বাড়বে, এইটাই। এটা দেওয়ার অর্থ হচ্ছে, এটা দিলেই যে আপনার আহামরি দুধ 5 লিটার থেকে 10 লিটার হবে এরকম না, আপনার লাইনিংটা মানে চাপ পাবে, তখন দুধ আসবে, এইভাবে আর ধারণা করা হয় যে দুধটা বাড়বে। যেমন ম্যাস্টাইটিসে আপনি দিতে পারেন, ম্যাস্টাইটিসের ট্রিটমেন্ট কিন্তু এটা স্পেসিফিক না, যেহেতু ম্যাস্টাইটিসে বার্ডগুলো বন্ধ হয়ে যায়, আপনি দিলে একটু প্রেসার ক্রিয়েট হতে পারে। রিটেনশন অফ প্লাসেন্টা, যদি কেউ রিটেনশন অফ প্লাসেন্টা এটা আর্লি দিতে হবে, আর্লি, তাড়াতাড়ি, অর্থাৎ বাচ্চা হওয়ার পরপরই দিলে ভালো হয়, তখন কাজ হবে। বেশি দেরি হয়ে গেলে আর কাজ হবে না। কাজ হবে না মানে এই অর্থে, কারণ আমরা তো বললাম এটা লিমিটেড প্রেসার ক্রিয়েট করবে। যখন আপনি রিটেনশন অফ প্লাসেন্টার ক্ষেত্রে দেবেন লিমিটেড প্রেসার, যদি আপনি দেরি করে দেন, যেমন বাচ্চা হয়েছে সকাল 12টায়, দুপুর 12টায়, আপনি পরের দিন দুপুর 12টায় যদি অক্সিটোসিন দেন, তখন কাজ করবে না, মানে যে কাজ করবে ওটা ধরার মতো না। এই জন্য বলা হয় যদি আর্লি দেওয়া হয়, আর্লি বলতে কত হচ্ছে 2 ঘন্টার মধ্যে যদি দেন, সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন। আর দেরি করে দিলে আর কাজ করবে না, তখন আর্গট দিতে হয়, হিউম্যানে আর্গট প্রিপারেশন দেয়। এই জন্য এটা, এই ব্যবহারটাকে শেষে রাখা হয়েছে, এটা দেওয়া না দেওয়া একই। ডোজ 5 থেকে 7 ml, এর বেশি না। যদি দেশি গরু হয় 5 মিলি, যদি খুব বড় গাভী হয় 7 মিলি। এটা ইন্ট্রামাসকুলার দেওয়া যায়,
সাবকাট দেওয়া যায়, আবার শিরায়ও দেওয়া যায়। এটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, ওই যে বলা হইলো বেশি দিলে কাজ করবে না। আপনি 5 থেকে 7 ml দেন, দিয়ে প্রয়োজনে 30 মিনিট পর আবার রিপিট করেন। এইভাবে করতে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি একেবারেই বেশি দেন তখন কাজ করবে না। এটার ট্রেড নেম ইনজেকশন অক্সিন, এটার টেকনোর, এটা টেকনো 10 ml প্যাক সাইজ। ইনজেকশন পিটোসিন, এটা কেমিস্টের, এটাও 10 ml। এগুলো হচ্ছে ট্রেড নেম আর কি। এই এই আলোচনা মোটামুটি পিজিএফ টু আলফা এবং অক্সিটোসিন সম্পর্কে। কারো কোনো কনফিউশন থাকলে এখন প্রশ্ন করতে পারেন, আমার আলোচনা একেবারে শেষের দিকে। প্রেগনেন্ট গাভীতে অক্সিটোসিন দিলে সমস্যা হবে, অনেকে না বুঝে দেয়, বা এরকম হয়েছে যে ডিস্ট্রোকিয়া হয়েছে, মুখ খোলে নাই, এই সময় অক্সিটোসিন দিয়ে দিছে, তখন জটিলতা বাড়বে, বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এই ধরনের কেজে দ্রুত সিজার করে নিতে হয়। অর্থাৎ সার্ভিক্সের মুখ কনফার্ম না হয়ে পিজিএফ টু আলফা দেবো না অক্সিটোসিন দেবো, এই ধরনের পরামর্শ আমরা দেবো না। এই জন্য আমরা ওভার ফোনে এই ধরনের পরামর্শ অ্যাভয়েড করবো সব সময়। এবং সার্ভিক্স যে চেক করতে হয়, এই চেক করা আবার শিখতে হবে। এখন আমি সার্ভিসেও চেক করতে পারি না, আবার ফোনেও পরামর্শ দেবো না, তাহলে খামারিরা কোন দিকে যাবে? কোয়াকের কাছেই তো যাবে। এই জন্য বেশি বেশি হাত দিতে হবে, জরায়ুতে বেশি বেশি করে হাত দিতে হবে। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।